এটা কি জানেন, শেয়ার মার্কেটে প্রায় 80% মানুষ টাকা হারায় না বাজারের জন্য, হারায় ভুল কোম্পানি বাছার জন্য। সমস্যা বাজারে না, সমস্যা কোম্পানি সম্পর্কে ডিটেলস না জেনে সেখানে মোটা টাকা লাগিয়ে দেওয়া। তাই আজকে আমরা শিখব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিভাবে করে, যেটা শিখে গেলে মার্কেট কখনো আপনাকে বোকা বানাতে পারবে না। আপনি নিজেই বুঝতে পারবেন কোম্পানি ভালো না খারাপ। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো কোম্পানির ব্যবসা, আয়, ঋণ, ম্যানেজমেন্ট আর ভবিষ্যৎ সম্ভাবনা সব মিলিয়ে বিচার করা। কেউ একজন 20,000 টাকা দিয়ে মোবাইল কিনতে চাইলেও এগুলো দেখে ডিসিশন নেয় যে র্যাম কত, রম কত, ব্যাটারি কেমন, প্রসেসর কেমন। কিন্তু শেয়ার কেনার সময় যেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলে কিন্তু 1 ঘন্টাও রিসার্চ করে না আর পয়সা হারিয়ে বসে। তাই ইনভেস্টেড মানিকে 10 গুণ, 20 গুণ বা 30 গুণ করতে চাইলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা খুব জরুরি। আজ 6টি স্টেপে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝবো। প্রথম স্টেপ হলো বিজনেস আন্ডারস্ট্যান্ডিং। যে কোনো কোম্পানিতে ইনভেস্টের আগে এটা জানা বা বোঝা খুব ইম্পর্টেন্ট যে কোম্পানি কি প্রোডাক্ট বানায়, কোম্পানির কাস্টমার কারা, কেন মানুষ এই কোম্পানি থেকে কিনছে, ফিউচারে বিজনেসটা কত গ্রো করবে। হয়তো ভাবছেন এইসব উত্তর কোথা থেকে পাবো। এর জন্য কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে গিয়ে বিজনেস ওভারভিউ পড়লেই বুঝতে পারবেন ডিটেলসে। আর যদি হালকার উপরে আইডিয়া পেতে চান তাহলে স্ক্রিনারে বিজনেস ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। এখানে ধরুন এই কোম্পানিটা HBL ইঞ্জিনিয়ারিং, যদি সার্চ করেন তারপর কি পয়েন্টে অপশানে গিয়ে রিড মোড়ে গেলে কোম্পানি কি কি বানায় আইডিয়া পেয়ে যাবেন। যেমন এই কোম্পানি ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি বানায়, এছাড়া লিড ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি, তারপর ইলেকট্রিক ট্রাক সেগমেন্টেও ঢুকছে। এছাড়াও জিওগ্রাফিক্যাল স্প্লিট বলতে ডোমেস্টিক সেল কত পার্সেন্ট করছে আর এক্সপোর্ট কত পার্সেন্ট করছে, ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি কটা আছে, কোম্পানি রিসেন্ট কোনো ক্যাপেক্স করছে কিনা, আর অর্ডার বুক কতটা আছে এটাও দেখতে পাবেন। কিন্তু এমন এক পেজে শর্টে দেওয়া যেটা পর্যাপ্ত নয়। এই জন্য এগুলো ডিটেলসে জানতে হলে অ্যানুয়াল রিপোর্টে বিজনেস সম্পর্কে জানতে হবে। তো এবার আসি স্টেপ 2, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। যে কোনো কোম্পানি রিসার্চের সময় কোম্পানির প্রোডাক্ট, বিজনেস মডেল জানার পর সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ জানা অবশ্যই জরুরি। এখান থেকেই বোঝা যায় কোম্পানি কতটা বিক্রি করলো, সেখানে লাভ হলো নাকি লোকসান হলো, আর লাভ যা করছে সেটা কনসিস্টেন্সি ধরে রাখতে পারছে কিনা। মার্কেটে অনেক কোম্পানি পাবেন যেখানে দেখতে পাবেন যে নাম্বারে হিউজ প্রফিট দেখাচ্ছে, কিন্তু বছর শেষে ক্যাশ রাখতে পারছে না, এমনকি ঋণও নিতে হচ্ছে। তাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে বুঝতে পারবেন কোম্পানি সত্যিই কতটা শক্তিশালী আর ভবিষ্যতে কেমন পারফর্ম করতে পারবে। কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ বুঝতে গেলে 3টে পদ্ধতিতে বুঝতে হবে। একটা হলো প্রফিট অ্যান্ড লস রিপোর্ট, দ্বিতীয় ব্যালেন্স শিট, আর তৃতীয় হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। স্টক রিসার্চ ওয়েবসাইটে গেলে ফাইন্যান্সিয়ালে দেখতে পাবেন 3টে পার্টে এগুলো দেওয়া আছে। অ্যানুয়াল রিপোর্টেও এগুলো পেয়ে যাবেন, আবার চাইলে এখান থেকেও রিসার্চ করতে পারেন। প্রফিট অ্যান্ড লস থেকে আমরা দেখতে পারবো কোম্পানি কতটা সেলস বা রেভিনিউ জেনারেট করছে, সেখান থেকে অপারেটিং প্রফিট কত এলো, তারপর সব বাদ দিয়ে নেট প্রফিট কত এলো। এরপর ব্যালেন্স শিট থেকে জানতে পারি কোম্পানি কিভাবে ক্যাশ ম্যানেজ করছে, অ্যাসেট এবং লায়াবিলিটি ব্যালেন্স কীভাবে ঠিকভাবে করতে পারছে কিনা। এখান থেকে আপনি বুঝতে পারবেন কোম্পানির রিজার্ভ ক্যাশ কতটা আছে, ডেট বা বরোয়িং কতটা আছে, ফিক্সড অ্যাসেট কনস্ট্যান্ট আছে নাকি সময়ের সাথে সাথে বাড়ছে, এছাড়াও বর্তমানে কত টাকার প্রোডাক্ট আন্ডার প্রসেস আছে। এক কথায় ব্যালেন্স শিট থেকে বোঝা যায় কোম্পানি কতটা স্ট্রং। তারপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট চেক করার তৃতীয় স্টেপ হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। অনেক কোম্পানি মার্কেটে পাবেন যেসব কোম্পানি সেলস আর প্রফিট খুব হাই, আপনি প্রফিট অ্যান্ড লসে দেখতে পাবেন নেট প্রফিট ইয়ারলি গ্রোয়িং। কিন্তু ধোকা হয় এখানেই। সেটা কিভাবে? কোম্পানি হয়তো প্রোডাক্ট বিক্রি করে খুব প্রফিট দেখাচ্ছে, কিন্তু সত্যিই কি হাতে ক্যাশ বাঁচাতে পারছে, সেটা আপনি বুঝতে পারবেন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে। তাই কোম্পানির নেট ক্যাশ ফ্লো অবশ্যই পজিটিভে থাকা জরুরি। যেমন এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, মানে কোম্পানি মেন ব্যবসা থেকে কত টাকা জেনারেট করছে, এটা পজিটিভে থাকা ভালো, তার মানে কোম্পানি ক্যাশ বাঁচাতে পারছে। তারপর ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, মানে কোম্পানি কত টাকা ইনভেস্ট করেছে। যেহেতু ইনভেস্ট করলে ক্যাশ বেরোয় তাই এটা নেগেটিভে দেখায়, যেটা গুড সাইন। এরপর ক্যাশ ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি, মানে ক্যাশ রিলেটেড ট্রানজ্যাকশান ইনফরমেশন এখান থেকে পাওয়া যায়। যে কোনো লোন নেওয়া থাকলে ইন্টারেস্ট কতটা দিল, বা কোম্পানি কোনো লোন দিলে তার ইন্টারেস্ট কোম্পানি কতটা পেলো, ডিভিডেন্ড কতটা পে করলো, এটাও নেগেটিভ হলে গুড সাইন, তার মানে কোম্পানি তার নেওয়া বড়োয়িং রিপে করছে। আর সবশেষে নেট ক্যাশ ফ্লো, যেটা অবশ্যই পজিটিভে হওয়া উচিত। কোনো 1-2 বছর নেগেটিভ হলেও ঠিক আছে, কিন্তু প্রত্যেক বছর পজিটিভে হওয়া দরকার। আর একটা কথা বলি, আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনেক শর্টেই বললাম, কারণ ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো নিয়ে আলাদা আলাদা ডিটেলস ভিডিও দিয়ে রেখেছি, যেখান থেকে আপনি চাইলে পুরোপুরি বুঝতে পারবেন। তো স্টেপ 3 হলো ম্যানেজমেন্ট কোয়ালিটি।
ছোট বা বড় যেমনই কোম্পানি হোক না কেন, লং টার্মে কোম্পানি থেকে কেমন রিটার্ন আসবে তা নির্ভর করে ম্যানেজমেন্টের কোয়ালিটির উপরে। হয়তো আপনি ভালো বিজনেস চুজ করলেন, এমনকি গ্রোয়িং সেক্টরেও চুজ করলেন, কিন্তু ম্যানেজমেন্ট অনেস্ট না হলে ফিউচারে সবচেয়ে বেশি ক্ষতি হয় আমার বা আপনাদের ইনভেস্টারের। তাই ভিশনারি এবং অনেস্ট ম্যানেজমেন্ট খোঁজা খুবই দরকার। বেশ কিছু উপায়ে জানা যায় ম্যানেজমেন্ট কেমন। একদম সোজা মেথড হলো প্রোমোটার হোল্ডিং কতটা আছে কোম্পানিতে। কোনো কোম্পানিতে যত বেশি প্রোমোটার হোল্ডিং হবে তার মানে কোম্পানির উপর ম্যানেজমেন্টের ভরসা দেখায়। সাধারণত 50%-এর ওপর প্রোমোটার হোল্ডিং হলেই সেটাকে ভালো হিসেবে ধরা হয়ে থাকে। সাথে অবশ্যই এটা লক্ষ্য করতে হবে যে প্রোমোটার হোল্ডিং ইয়ার অন ইয়ার বাড়ছে কিনা। যদি একই থাকে তার মানে ঠিকঠাক আছে, আর যদি বাড়তে থাকে সেটা খুবই ভালো সাইন। আর কমতে থাকলে এর মানে কোম্পানির ওনার আর ভরসা রাখছে না কোম্পানির উপর। এরকম দেখলে এমন কোম্পানিতে ইনভেস্ট করা উচিত নয়, আর ইনভেস্টেড থাকলে বেরিয়ে যাওয়াই ভালো। এরপর প্রোমোটার হোল্ডিং যদি ভালো হয় তাহলে প্রোমোটারের শেয়ার প্লেজড আছে কিনা সেটাও অবশ্যই দেখা উচিত। শেয়ার প্লেজ বলতে কোম্পানির যখন টাকার দরকার পড়ে আর কোনো রকম উপায় পায় না টাকা জোগাড় করার, তখন কোম্পানির শেয়ার বন্ধক রেখে লোন নেয়। সেই টাকা দিয়ে বিজনেস গ্রো করলে কোনো অসুবিধা নেই, কিন্তু উল্টোটা হলে বন্ধক রাখা শেয়ার ব্যাংক বিক্রি করে টাকা কালেক্ট করে নিতে পারে। কিন্তু এই শেয়ার প্লেজ দেখবেন কিভাবে? স্ক্রিনারে প্লেজ শেয়ার আইকনে দেখতে পাবেন কত পার্সেন্ট শেয়ার প্লেজড আছে। 5-10% যদি হয় তবুও ঠিক আছে, কিন্তু তার বেশি হলে এমন কোম্পানি লং টার্মে বিপদ পড়তে পারে। আর প্রোমোটার হোল্ডিং বা শেয়ার প্লেজ নিয়ে ভিডিও দিয়ে রেখেছি, ডিটেলসে শিখতে চাইলে সেখানে দেখতে পারেন। এছাড়াও ম্যানেজমেন্ট সম্পর্কে আরও জানতে চাইলে কঙ্কল রিপোর্ট পড়তে পারেন। প্রত্যেক কোয়ার্টার বা বছর শেষে ব্যবসা কেমন গেল সেটা ম্যানেজমেন্ট বিভিন্ন ইনভেস্টরের সাথে আলোচনা করে থাকে ফোন কলের মাধ্যমে, যেখানে কোম্পানি কী কী করলো, ভবিষ্যৎ প্ল্যান কী কী আছে সেগুলো জানতে পারবেন এই রিপোর্ট থেকে। এই স্ক্রিনারে এখানে ডকুমেন্ট অপশানে গেলেই এখানে কনকল রিপোর্ট পেয়ে যাবেন। নেক্সট স্টেপ 4 হলো কি রেশিওস। কিছু রেশিও আছে যেগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে খুব সাহায্য করে। অনেক ইউজফুল রেশিও আছে, যেমন আরওই, আরওসি, ডেট টু ইকুইটি রেশিও, পি রেশিও, প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ, প্রোমোটার হোল্ডিং, পিইজি রেশিও বা পেগ রেশিও, অপারেটিং প্রফিট মার্জিন এটসেট্রা। আরওই হলো রিটার্ন অন ইকুইটি, মানে শেয়ার হোল্ডার ইকুইটিতে কোম্পানি কত রিটার্ন আনতে পারছে, যেটা 3 বছর বা 5 বছরে গড়ে 20%-এর উপরে হলে খুব ভালো ধরা হয়। এমনই আরওসি হলো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, মানে ব্যবসায় যত টাকা লাগানো হচ্ছে তার উপর কত রিটার্ন আনতে সক্ষম কোম্পানি। আরওসিও 3 বছর বা 5 বছরে প্রায় 15%-এর উপরে ভালো ধরা হয়। এরপর ডেট টু ইকুইটি রেশিও হলো কোম্পানির উপর থাকা ঋণ সম্পর্কে জানা যায়। সাধারণত যে কোনো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও 1-এর কম হলে ভালো ধরা হয়, আর 0 হলে তো খুবই ভালো। এরপর পি রেশিও মানে হলো প্রাইস টু আর্নিং রেশিও, কোম্পানি 1 টাকা কামানোর জন্য কত টাকা ব্যবহার করছে। কোনো কোম্পানির পি রেশিও 30 হলে তার মানে সেই কোম্পানিতে 1 টাকা ইনকামের জন্য 30 টাকা দিতে হবে। তাই পি রেশিও যত কম হবে ততই সেই শেয়ার সস্তা হিসেবে ধরা হয়। তবে এর নির্দিষ্ট কোনো নাম্বার নেই যে এর নিচে হলে সস্তা হবে। একই সেক্টরের দুটি কোম্পানির মধ্যে তুলনা করে দেখতে হবে কার পি রেশিও কম, সেটাই সস্তা। তারপর প্রোমোটার হোল্ডিং নিয়ে একটু আগে বললাম যে ওনার বা প্রোমোটারের স্টেক 50%-এর উপরে হলে সেফ ধরা হয়। নেক্সট পিইজি রেশিও বা পেগ রেশিও, যেটা হলো প্রাইস আর্নিং টু গ্রোথ রেশিও। এটাও ভ্যালুয়েশন মেথড পি রেশিওর মতো। পি রেশিও ব্যবহার করে যদি বোঝা না যায় যে কোন শেয়ারটা সস্তা, তখন এই পেগ রেশিও হেল্প করতে পারে। পেগ রেশিও 1.5-এর নিচে হলে সেফ ধরা হয়, কিন্তু 1-এর নিচে হলে খুবই সস্তা। আর অপারেটিং প্রফিট মার্জিন মানে কোম্পানি ব্যবসা করে যে প্রফিট হলো সেখানে মার্জিন কত, এটা যদি প্রত্যেক বছর 10-15% বা তার বেশি আসে তাহলে খুবই ভালো ধরা হয়। হ্যাঁ, তবে কোনো কোম্পানির যদি 60% বা 70% মার্জিন আসে সেটা খুব ভালো, তবে এমন কোম্পানি খুব ভালো করে খতিয়ে দেখতে হবে, কারণ ভবিষ্যতে ধরে রাখতে পারবে কিনা। ভবিষ্যতে যে হাই মার্জিন কোম্পানিগুলো থাকে ওগুলো যদি মার্জিন হ্রাস পায় তখন শেয়ার প্রাইসও প্রচুর পড়ে, সেই জন্য ভালো করে রিসার্চ করতে হবে। তো এখন যেসব রেশিও আলোচনা করলাম এগুলোর প্রত্যেকটাই ডিটেলস ভিডিও দিয়ে রেখেছি, দেখতে পারেন যদি কোনো টপিক না জানা থাকে। তো স্টেপ 5 হলো সেক্টর অ্যানালাইসিস বা ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের আগেও সেক্টর অ্যানালাইসিস করা আবশ্যক। এটা একটা ফানি এক্সাম্পলে বুঝুন। ধরুন কেউ খুব দামি লাক্সারি ওয়াটার বোট কিনলো, কিন্তু যদি নদী শুকোতে থাকে তাহলে কি পরিণাম হবে ভাবুন। এমনই মার্কেটেও ঘটে। যেই সেক্টর বা ইন্ডাস্ট্রি গ্রোয়িং সেখানে ইনভেস্ট করলে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। হয়তো বেস্ট কোম্পানি চুজ করলেন কিন্তু ডুবন্ত সেক্টর, বরং তার চেয়ে মিডিয়াম কোম্পানি কিন্তু গ্রোয়িং সেক্টরে আরও ভালো রিটার্ন দেবে লং টার্মে। যেমন ইভি, রিনিউয়েবল এনার্জি, ডেটা সেন্টার, ওয়েস্ট রিসাইকেল, এগুলো হলো ফিউচারিস্টিক সেক্টর। লাস্ট স্টেপ 6, স্পট আর্লি রেড ফ্ল্যাগ।
রেড ফ্ল্যাগ বলতে কোম্পানির নেগেটিভ দিক, যা দেখলে দূরে সরে যেতে হবে। যেমন হাই ডেট টু ইকুইটি রেশিও। ডেট টু ইকুইটি রেশিও 2-এর উপর দেখালে এমন কোম্পানি খুব লোন নিয়ে রেখেছে তার মানে। এরপর লো আরওই বা আরওসি থাকলেও এটা বোঝায় কোম্পানি স্ট্রাগল করছে। তারপর নেগেটিভ ক্যাশ ফ্লো। কোনো কোম্পানির প্রফিট সেল ভালো হলেও নেগেটিভ ক্যাশ ফ্লো যদি হয় তার মানে এটা দেখায় যে ক্যাশ বাঁচাতে পারছে না। এছাড়াও মার্জিন যদি কম হয় বা খুব ওঠানামা করে, সেটাও একটা রেড ফ্ল্যাগ। এমন কোম্পানি সম্পূর্ণ অ্যাভয়েড করা উচিত। কোনো ভালো কোম্পানি বাছাই করতে হলে অনেক কিছু দেখতে হয়, কিন্তু এমন 2-3টে রেড ফ্ল্যাগই যথেষ্ট কোম্পানিকে অ্যাভয়েড করার জন্য। আর রেড ফ্ল্যাগ নিয়ে ডিটেলস স্পেসিফিক ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। আর আজকে যদি এত দূর এসে থাকেন তা আশা করি আপনাকে এবার থেকে ফান্ডামেন্টাল অ্যানালিসিসে বেশ হেল্প করবে এই ভিডিও। তো চলুন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও কোনো ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে। ভালো থাকবেন, টাটা।